পাপিয়া হোম চৌধুরীর লেখা গল্প জবাব। তখন মৌতিসার এমবিবিএসে থার্ড ইয়ার। দীপন ওই হাসপাতালেরই ডাক্তার। বাইরে একটা মেডিসিন শপে প্রাইভেট প্র্যাকটিসও শুরু করেছে। দুজনের মাখো সম্পর্ক নিয়ে কলেজ হাসপাতাল একেবারে সরগরম। দুইবারের সম্মতিক্রমে বিয়ের কথাও মোটামুটি পাকা। এমনই এক সুখের সময় তাল কেটে দিয়ে ধরা পড়ল মৌতিসার জরায়ুর ক্যান্সার। অ্যাডভান্স স্টেজে ধরা পড়ায় আর কিছু করার ছিল না, সম্পূর্ণ অঙ্গটাই কেটে বাদ দিতে হলো। অসম্ভব শারীরিক ও মানসিক লড়াই। সেই সময় কয়েক মাস দীপনকে একজন যত্নশীল ডাক্তার হিসেবে পাশে পেয়েছিল মৌতিসা। কিন্তু সুস্থ হয়ে কলেজে জয়েন করার পর থেকেই লক্ষ্য করল দীপনের ছাড়া ভাব। আগে একটা ওয়ার্ডের ভিজিটে শেষে ফোন করত দীপন নিজেই। স্টাফ ক্যান্টিনে দুজনে একসাথে লাঞ্চ সারত প্রায় রোজই। সেসব তখন আর ঘটত না। প্রথম মৌতিসা ভাবত দীপনের ব্যস্ততা বেড়েছে বলে বোধহয় সময় পাচ্ছে না। কিন্তু সে নিজে ফোন করেও যখন সেভাবে রেসপন্স না পেতে লাগলো, তখন বুঝতে পারল দীপন ইচ্ছে করেই তাকে এড়িয়ে চলছে। কিন্তু ব্যাপারটা তো একটা ফয়সালা হওয়া দরকার, যেখানে তাদের সম্পর্কের ব্যাপারটা দুই পরিবার অবধি গড়িয়েছে। এর জন্য দরকার ছিল দুজনের মুখোমুখি কথা হওয়ার। দীপনকে একদিন হসপিটালের করিডোরে দেখে কথাটা জানাতে সে বলেছিল। আলাদা করে কোথাও বসার সময় নেই তার। মৌতিসার যা বলা তখনই 5 মিনিটের মধ্যে বলার জন্য। এরপর হয়তো আর বলে দিতে হয় না যে দীপন এই সম্পর্কটার মধ্যে আর থাকতে চায় না। কিন্তু কারণটা মৌতিসাকে জানতেই হতো। অথচ হাসপাতালের করিডোরের ওই ভরা বাজারে এসব আলোচনাও সম্ভব ছিল না। বাধ্য হয়ে মৌতিসাকে ছলনার আশ্রয় নিতে হয়েছিল। পেশেন্ট হিসেবে অন্য নাম নিয়ে দীপনের প্রাইভেট চেম্বারে তার মুখোমুখি হয়েছিল মৌতিসা। সেদিনের প্রতিটা মুহূর্ত আজও মৌতিসার মনে রেকর্ড করা আছে। তাকে দেখে স্বভাবতই চমকে উঠেছিল দীপন। সম্বিত ফিরে পেয়ে ছোট্ট প্রশ্ন করেছিল সে, তুমি? দীপনের প্রশ্নের উত্তর না দিয়ে মৌতিসা সরাসরি নিজের প্রশ্নটা করেছিল, তুমি আমাকে আজকাল অ্যাভয়েড করছো কেন? দীপনকে খুব নার্ভাস দেখাচ্ছিল, কিন্তু গলায় গাম্ভীর্য আনার চেষ্টা করে সে বলেছিল, অ্যাভয়েড করার কিছু নেই, ব্যস্ততার জন্য। দীপনের মুখ থেকে কথা কেড়ে নিয়ে মৌতিসা বলেছিল, হ্যাঁ, সেই ব্যস্ততাটা কিসের সেটাই জানতে চাইছি। তোমার হবু স্ত্রী হিসেবে আমার জানার অধিকার আছে। ইচ্ছে করেই হবু স্ত্রী কথাটা ব্যবহার করেছিল সে, যাতে তাদের সম্পর্কের লুকোচুরি খেলাটা সেদিনই শেষ হয়। হ্যাঁ, হয়েও ছিল তাই। আর রাগ ঢাক না রেখে দীপন পরিষ্কার জানিয়ে দিয়েছিল তার পক্ষে মৌতিসাকে বিয়ে করা সম্ভব নয়, এবং মৌতিসার জেরার মুখে স্বীকার করতে বাধ্য হয়েছিল সন্তান ধারণে অক্ষম কোনো মহিলাকে সে স্ত্রী হিসেবে মেনে নিতে পারবে না। মৌতিসার অসুস্থতার সময় মানবিকতার খাতিরে একজন বন্ধু ও শুভাকাঙ্ক্ষী হিসেবে সে কর্তব্য পালন করেছে মাত্র। স্বাভাবিকভাবেই সব কিছু জানার পর মৌতিসার মনের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে ভীষণ যন্ত্রণায় কাতরাচ্ছিল। কিন্তু তার আচরণে অদ্ভুত বৈপরীত্য এনে দৃঢ়তার সঙ্গে সে দীপনকেই তার শেষ জবাবটা দিয়েছিল। সে বলেছিল, ডাক্তার দীপন মজুমদার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে একটা হিপোক্রিটের হাত থেকে চিরদিনের মতো মুক্ত করার জন্য। যদিও সবার আগে ধন্যবাদ ঈশ্বরকে। তিনি আমায় এই রোগটা না দিলে আমার তো সেই ভণ্ড লোকটাকে চেনাই হতো না। আর শেষে একটা কথা বলি, একজন শিক্ষিত মানুষ হিসেবে নিশ্চয়ই আপনার মাদার টেরেসা আর মা শারদার কথা জানা আছে। তারা দুজনেই বায়োলজিক্যালি মা হননি, অথচ তাদের একজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা আর অন্যজন সত্যিকারের মা। তারা প্রমাণ করে দিয়েছেন প্রকৃত মা হতে গেলে বায়োলজিক্যাল ফিটনেস যতটা না লাগে, তার থেকে অনেক বেশি লাগে মাতৃত্ব ভরা একটা হৃদয়। যদিও আপনার মতো মানুষের কাছে হৃদয়ের তেমন দাম নেই, তা তো আজকের ঘটনার পর পরিষ্কার। ও হ্যাঁ, হৃদয় না থাক, আপনার তো আবার মানবিকতা না কি যেন আছে বললেন না? আমার জানেন তো, আবার ওই ভণ্ডামি ভরা মানবিকতার প্রয়োজন ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে না। কথাগুলো এক নিঃশ্বাসে বলা শেষ করে মুহূর্তে দীপনের চেম্বার থেকে বেরিয়ে এসেছিল মৌতিসা। আর কোনোদিন পিছনে ফিরে তাকায়নি, এমনকি এক ফোঁটা চোখের জলও মাটিতে পড়তে দেয়নি। এরপর কেটে গেছে নয় করে প্রায় 18টা বছর। মৌতিসা এখন এ তল্লাটের সবচেয়ে নামকরা গায়নি। বালিগঞ্জের মতো জায়গায় বিশাল ক্লিনিক তার। তাকে দেখাতে হলে 2 মাস আগে থেকে ফোনে নাম লেখাতে হয়। একে তো পেশেন্টের চাপ,
তার উপরে মৌতিসার ব্যক্তিগত কিছু কমিটমেন্ট আছে। দারুণ ব্যস্ততায় কাটে প্রতিটা দিন। তেমনই এক ব্যস্ততা ভরা দিন ছিল আজ। শেষ পেশেন্টকে ডাকার আগে একবার ঘড়ির দিকে তাকালো মৌতিসা। 8টা বেজে গেছে। সাধারণত সন্ধ্যে 7:30টার মধ্যে রোজ শেষ হয়ে যায়। আজ একটু দেরি হলো। অ্যাসিস্ট্যান্ট পায়েলকে পেশেন্ট ডাকতে বলে 1 কাপ ব্ল্যাক কফি আনতে বলল সে। পেশেন্ট তারই বয়সী এক মহিলা। বেশ ফর্সা গোলগাল, হাউস ওয়াইফ টাইপ চেহারা। বেশ হন্তদন্ত হয়ে চেম্বারে ঢুকে না বসে বলতে শুরু করলো, ম্যাডাম জানেন, অনেক কষ্ট করে আপনার অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। মৌতিসা মনে মনে ভাবল, সকলেই তাই পায়। ওদিকে মহিলা বলেই চলেছেন, তার উপরে হাজব্যান্ডকে লুকিয়ে এখানে এসেছি। আসলে আমার হাজব্যান্ডও একজন ডাক্তার, জেনারেল ফিজিশিয়ান। ওকে যতবার এখানে আসার কথা বলেছি কিছুতেই রাজি হয়নি। এত জায়গায় গেলাম, আর আপনার কাছে আসতেই না কেন কে জানে। ভদ্রমহিলা অত্যন্ত বাচাল প্রকৃতির, তার বলে দিতে হয় না। না হলে সাধারণত ডাক্তার দেখাতে এসে কেউ এভাবে খোশ গল্প জুড়ে দেয় না। মনে মনে ভীষণ বিরক্ত হয়ে মহিলাকে মাঝপথে থামিয়ে দিয়ে মৌতিসা বলল, বসুন। বসে আপনার সমস্যাটার ব্যাপারে বলুন, অন্য কথা নয়। মহিলা বসলেন বটে, কিন্তু তার খোশ গল্পের মেজাজ গেল না। উনি আবার বলতে শুরু করলেন, আসলে আমাদের বিয়ে হয়েছে 14 বছর হতে চলল। এখনো কোনো ইস্যু নেই। তাবিজ, কবজ, মন্দির, মসজিদ, ডাক্তার কোনো কিছুই বাদ রাখিনি। কিন্তু আমার শরীরের আসল সমস্যাটাই এখনো পর্যন্ত জানতে পারলাম না। মৌতিসা অবাক হয়ে বলল, মানে অন্য ডাক্তাররা কেউ কিছু ধরতে পারেননি? মৌতিসার মুখ থেকে প্রায় কথা কেড়ে নিয়ে মহিলা বললেন, ধরবেন কি করে? ওনারা তো বিভিন্ন জন বিভিন্ন টেস্ট করতে দিতেন। টেস্টগুলো করাও হতো, কিন্তু রিপোর্ট আসার পর আমার হাজব্যান্ড আর ওই ডাক্তারের কাছে যেতে রাজি হতেন না। উনি নিজেই যেহেতু ডাক্তার, রিপোর্ট দেখে নিজেই বলতেন যে সব ঠিক আছে, আর ওই ডাক্তারের কাছে যাবার দরকার নেই। এরপর আবার আমার জোরাজুরিতে অন্য ডাক্তারের কাছে গেলেও একই ঘটনা ঘটেছে। আমি বুঝতে পেরেছি আমার কোনো বড়সড় সমস্যা আছে, কিন্তু ও কিছুতেই আমাকে সেটা জানতে দিতে চায় না, পাছে আমার খারাপ লাগে। কিন্তু ম্যাডাম, আপনি আমার দিদির মতো, আপনাকে আমার সমস্যাটা আজকে আমায় বলতেই হবে। আর হ্যাঁ, প্লিজ আমার টেস্ট রিপোর্টগুলো আপনি দেখুন, কিন্তু একই টেস্ট আবার করাতে বলবেন না। আরও বিরক্ত হয়ে মৌতিসা বলল, দেখুন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি হয়েছে না হয়েছে সেটা বলার জায়গা এটা নয়, আর আমি কিভাবে চিকিৎসা করব সেটাও আপনি বলে দিতে পারেন না। এইবার মনে হলো মহিলা কিছুটা লজ্জিত হলেন। জিভ কেটে বললেন, এমা, না না ম্যাডাম, আমি সেরকম বলিনি। আসলে 12 বছর ধরে বিভিন্ন রকমের টেস্ট করিয়ে করিয়ে আমি ক্লান্ত, তাই আর কি। না না ম্যাডাম, আপনার মতো করে আপনি চিকিৎসা করুন, কিন্তু আমায় ফেরাবেন না। মৌতিসার এবার একটু করুণা হলো। মাথা ঠান্ডা করে সে বলল, ঠিক আছে, আপনি ওই কোনায় চেয়ারটায় গিয়ে বসুন। আমার অ্যাসিস্ট্যান্ট আপনাকে কিছু রুটিন প্রশ্ন করবে, তার উত্তর দিন। আর আপনার প্রিভিয়াস রিপোর্টগুলো এখানে রেখে যান। ও হ্যাঁ, আপনার স্বামীর কোনো টেস্ট হয়নি এতদিন, সেগুলোও রেখে যান। ভদ্রমহিলা রিপোর্টগুলো রেখে যাবার পর মৌতিসা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে রিপোর্টগুলো দেখতে শুরু করলো। ভদ্রমহিলার নাম বন্দনা মজুমদার, বয়স 38। না, ওনার স্বামী তো ওনাকে ভুল কিছু বোঝাননি। ওনার রিপোর্টগুলো তো সব ঠিকই আছে। এখন কেস হিস্ট্রিটা দেওয়া হলে ওটা দেখতে হবে। ও হ্যাঁ, আগে অবশ্যই ওনার হাজব্যান্ডের রিপোর্টটা দেখে নেওয়া প্রয়োজন। কিন্তু পেশেন্টের হাজব্যান্ডের রিপোর্টটা হাতে নিয়ে মৌতিসার সারা শরীর, মন, মস্তিষ্কে একটা বিশাল ঝড় উঠল। ভদ্রলোকের নাম ডাক্তার দীপন মজুমদার, বয়স 48। রিপোর্টটা পড়ার মতো অবস্থায় আর ছিল না মৌতিসা। এদিকে কেস হিস্ট্রি নেওয়া হয়ে গেছে। বন্দনা মজুমদার আবার তার উল্টো দিকে চেয়ারে এসে বসেছেন। পম্পাও টেবিলে কেস হিস্ট্রি রিপোর্ট আর ব্ল্যাক কপি রেখে দিয়ে গেল। মৌতিসার মাথার ভেতরটা কেমন ঝিনঝিন করছে। ঘোরের মধ্যেই সেই উল্টো দিকে বসা বন্দনা মজুমদারকে একটা ইনফর্মাল প্রশ্ন করে বসল, আপনার হাজব্যান্ড কোন কলেজের ছাত্র ছিলেন? হঠাৎ এমন আজগুবি প্রশ্নে মিসেস মজুমদারের মতো বাচাল মহিলাও মনে হলো একটু ভাইবা চাকা খেয়ে গেলেন। একটা ঢোক গিলে বললেন, কেন ম্যাডাম, আপনি ওকে চেনেন নাকি? মিসেস মজুমদারের পাল্টা প্রশ্ন শুনে মৌতিসার সম্বিত ফিরে এলো। ভীষণ লজ্জিত ও অপ্রস্তুত বোধ করল সে। গলা খাঁকারি দিয়ে বলল,
না, এমনি। বাই দ্য ওয়ে, আপনার রিপোর্টগুলো। মৌতিশাকে মাঝপথে থামিয়ে দিয়ে মিসেস মজুমদারের বলে বসলেন। ও, তাই বলুন। ও তো এনআরএস থেকে পাশ করেছে, 97 সালের ব্যাচ। এনআরএসের 97-এর ব্যাচ? এরপরে আর কোনো প্রশ্নই থাকতে পারে না যে এই দীপন মজুমদারই তার জীবনের সেই ভণ্ড লোকটা। ওই ব্যাচে ওই নামে আর কেউ ছিল না। অতি কষ্টে নিজেকে সংযত করে মৌতিশার রিপোর্টগুলো দেখতে লাগলো। দেখে একেবারে চমৎকৃত হলো সে। ভেরি লো স্পার্ম কাউন্ট অ্যান্ড স্পার্ম কোয়ালিটি ইজ ভেরি পুয়ার। একেই বোধহয় বলে ভগবানের মার। যে দীপন একদিন মাতৃত্বজনিত অক্ষমতার কারণে মৌতিশাকে প্রত্যাখ্যান করেছিল, সেই দীপনের কৃতিত্বই আজ প্রশ্নের মুখে। হ্যাঁ, মৌতিশার হাতে ধরা রিপোর্টগুলো অন্তত তাই বলছে। কেমন যেন প্রতিশোধ নিতে পারার মতো একটা স্বস্তির চোরাস্রোত বয়ে গেল মৌতিশার ভিতরে। পরেক্ষণেই বিপরীতে বসা মহিলার দিকে তাকিয়ে বড় করুণা হলো তার। মুহূর্তে নিজেকে ভিতর থেকে গুছিয়ে নিয়ে প্রেসক্রিপশন লিখতে লিখতে সে বলতে শুরু করলো। শুনুন মিসেস মজুমদার, আপনার রিপোর্টগুলো সব ভালোই আছে। প্রেগনেন্সি আসার ব্যাপারে আপনার শারীরিক কোনো সমস্যা নেই। তবে আপনার হাজব্যান্ডের রিপোর্টগুলো খুব একটা ভালো নয়। উনি নিজেও সেটা জানেন বলে মনে হচ্ছে, এবং আপনাকে না জানিয়ে সম্ভবত উনি চিকিৎসাও করিয়েছেন। কারণ আপনি হয়তো খেয়াল করেননি, একই টেস্ট 2-3 মাস অন্তর করানো হয়েছে এবং একই ডাক্তারের পরামর্শে। ডাক্তার জানা। এটুকু শোনার পর স্বভাবতই বেশ বিস্মিত বিমর্ষ দেখাচ্ছে মিসেস মজুমদারকে। ব্যাপারটা হজম করতে কিছুটা সময় লাগলো তার। তারপরে বললেন, আসলে ওর রিপোর্টগুলো তো এমন জায়গায় রেখেছিল আমি জানতামই না। এই মাস 3 আগে ঘর পরিষ্কারের সময় ওগুলো খুঁজে পাই, আর তারপরে আপনার কাছে আসার সিদ্ধান্ত নিই। অবশ্য জানলেও কিছুই বুঝতাম না আমি, কারণ এত বোঝার মতো বিদ্যে বুদ্ধি আমার নেই। তবে আমি ভাবতে পারিনি এত বড় একটা ব্যাপার ও আমার কাছে চেপে যাবে। যা হোক ম্যাডাম, এবার বলুন কি করতে হবে? ওকে আপনার কাছে নিয়ে আসব? আপনি চিকিৎসা করবেন তো? মৌতিশার সঙ্গে সঙ্গে বলল, না না, ডক্টর জানা যখন দেখছেন আমার আর নতুন করে কিছু করার নেই। আমার সাজেশন যদি মেনে নেন, কোনো ইনফার্টিলিটি ক্লিনিকে যোগাযোগ করতে পারেন। ওখানে স্পার্ম ডোনার দিয়ে যদি কিছু হয়। সব শুনে মিসেস মজুমদার নির্বোধের মতো প্রশ্ন করলেন, মানে? মৌতিশা বুঝল দীপন একদম আলাভোলা সোজা সরল একটা মেয়েকে বিয়ে করেছে, যার উপর তার ভণ্ডামিটা করতে সুবিধা হবে। না হলে এ যুগে দাঁড়িয়ে যেখানে স্পার্ম ডোনেশন নিয়ে একটা সিনেমা পর্যন্ত হয়ে গেছে, সেখানে একটা ডাক্তারের বউ হয়ে মহিলা কিছুই জানেন না। অগত্যা মৌতিশা সবিস্তারে বোঝাতে শুরু করলেন, মানে অন্য কোনো পুরুষের স্পার্ম নিয়ে। এটুকু শুনে মিসেস মজুমদার কানে হাত দিলেন। মা, ছি! না ম্যাডাম, আমি ডাক্তারের বউ হতে পারি, কিন্তু খুবই মধ্যবিত্ত পরিবারের মেয়ে। এসব কথা চিন্তাই করতে পারি না। তাছাড়া আমার স্বামীও রাজি হবে বলে মনে হয় না। এবার মৌতিশা বেশ গম্ভীর গলায় বলল, সেটা আপনাদের ব্যাপার। আমার যতটুকু বলার বললাম, প্রেসক্রিপশনও লিখে দিয়েছি। বাড়ি গিয়ে হাজব্যান্ডকে প্রেসক্রিপশনটা দেখান, দেখুন কি বলে। তারপর হয়তো আর কিছুই বলার থাকে না। তবু শেষবারের মতো নিরাশ গলায় মিসেস মজুমদার বললেন, এছাড়া কি আর কোনোই উপায় নেই? উত্তর দেওয়ার অবকাশ হলো না মৌতিশার। তার মোবাইল ফোনটা বাজছে। তুলতেই ওপারে প্রীতির গলা, দিদি তুমি কতদূর? চেম্বার শেষ হয়নি এখনো? তাড়াতাড়ি এসো, বাগুইআটি থেকে কয়েকজন এসেছেন একটা 6 মাসের মেয়েকে আমাদের এখানে রাখতে। ওর বাবা মা গত মাসে অ্যাক্সিডেন্টে মারা গেছে। আত্মীয় বলতে তেমন কেউ নেই, এরা প্রতিবেশী। তুমি না আসলে কিছুই তো বলতে পারছি না। অদ্ভুত এক আনন্দের শিহরণ বয়ে চলেছে এখন মৌতিশার মধ্যে। সদ্য 15 দিন হলো পিতৃমাতৃহীন অসহায় শিশুদের জন্য সরকারি অনুমতিপ্রাপ্ত যে আশ্রয়স্থলটা সে তৈরি করেছে, সেই মায়ের আদর বাড়ির প্রথম সদস্যের শুভাগমনের খবর দিল প্রীতি। কোনো পেশেন্টের প্রশ্নের উত্তর দেওয়ার মতো সময়, মন, মস্তিষ্ক কিছুই এখন তার নেই। ফোনে ছোট্ট করে একটা আসছি এক্ষুনি বলে উত্তর দিয়ে চেম্বারে কে আছে না আছে তোয়াক্কা করে গাড়ির চাবিটা নিয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে বেরিয়ে এলো সে। শেষ প্রশ্নের উত্তর না পেয়ে আশাহত মিসেস মজুমদারও তার পিছু পিছু বেরিয়ে এসে নিজের গাড়িতে চেপে বসলেন।
মৌতিশার লেখা প্রেসক্রিপশনে দীপনের পিতৃত্বজনিত অক্ষমতার খবর নিয়ে ধীরগতিতে স্টার্ট দিল ডক্টর দীপন মজুমদারের গাড়ি। আর ঠিক তখনই সেটাকে উল্টো দিক থেকে আসা একটা গাড়ি হুশ করে ক্রস করে গেল, যার স্টিয়ারিংয়ে বসে মৌতিশা ঝড়ের বেগে মায়ের আদরের দিকে ছুটে চলেছে, প্রথম মাতৃত্বের স্বাদ নেবে বলে। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।